বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী একটা পর্যায়ে গিয়ে প্রেস কনফারেন্সে কান্নাকাটি করে বলতেন যে আমরা এরপর থেকে ভালো হয়ে যাব। সামান্তারা ভুলে যায় যে এই বিএনপি সেই বিএনপি, যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে। আজকে আমার খুবই পছন্দের ছোট ভাই রাশেদ খান নিয়োগ পেয়েছেন রাজনৈতিক উপদেষ্টা পদে। অসংখ্য ধান খেতে শুয়ে কাটানো এবং এই যে মর্মান্তিক জীবনযাপন করা অসংখ্য বিএনপি ত্যাগী নেতাকর্মীদের মনের অবস্থা কি আজকে? সেটা বিএনপি বুঝবে। সরকারি দলের এটা কি গণতান্ত্রিক আলাপ হলো? এক 11টার সময় আপনার মনে থাকবে যে 11টার সময় সবগুলো রাজনৈতিক দল তখন বিদ্যমান, এই আওয়ামী লীগ বিএনপি সবাই ছিল। একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগ বিদ্যমান না, মানে সেই সময়ের বিদ্যমান। আচ্ছা, যারা আওয়ামী লীগ বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী একটা পর্যায়ে গিয়ে প্রেস কনফারেন্সে কান্নাকাটি করে বলতেন যে আমরা এরপর থেকে ভালো হয়ে যাব। সার কথা হচ্ছে এটাই, আমরা এরপর থেকে ভালো হয়ে যাব, আমরা কোনো ধরনের দুর্নীতি এই সেই এগুলোর মধ্যে আর জড়াবো না এবং আমরা পার্টি পুরো রাজনীতিটা আমরা পরিবর্তন করব। এই ধরনের প্রমিস তারা একদম ওপেনলি দিয়েছেন, এটা এখনো মিডিয়ায় আছে। কিন্তু পরে যখন তার পরিবর্তন হয়ে গেল, যখন বিপদমুক্ত হলো, তখন কি হলো? তখন কি কেউ কারো রাজনীতি সংস্কারের কথা মনে রেখেছেন? রাখেননি। এখন রাজনীতি সংস্কার না করে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? আজকের রিপোর্ট যে উপসচিব থেকে এবং তার যে শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য 50,000 টাকা, যেটা তাদের সুদমুক্ত ঋণের যে গাড়ি, সেই গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ 50,000 টাকা এতদিন ব্যয় হতো, সেটাকে কমিয়ে আনার কথা 25,000-এ, কিন্তু সেইটাকে 50,000 টাকায় বহাল রাখা হয়েছে। এটা কি জুলাই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ? এখন ধরেন এই যে এইটার মধ্যে মানে উপসচিব এই পর্যায়টা কতগুলা সেক্টরে, বিচার বিভাগ আছে, এখানে বিচার বিভাগের পাশাপাশি আপনার নির্বাচন কমিশন আছে, সেই সাথে আপনার সশস্ত্র বাহিনীরও একটা অংশ। তাহলে আপনার কতগুলো কর্মকর্তা হয়? প্রত্যেকের যদি আপনি এটা ব্যয় সংকোচন নীতি করতে চেয়েছিলেন, তো আজকে তো আবার মির্জা ফখরুল বললেনও যে আমরা বিপ্লবে বিশ্বাস করি না। বিপ্লব হলে কি হতো? এই 50,000 টাকাটা হতো জিরো। আপনি যেহেতু বিপ্লবে বিশ্বাস করেন না, আপনি সংস্কার করবেন, ওকে ফাইন, আপনি এটাকে করেছেন 25,000। এখন 25,000 আপনি রাখতে পারেননি কারণ আপনি তো বিপ্লবে বিশ্বাস করেন না, তখন আপনি এটাকে রেখেছেন, বহাল রেখেছেন 85। এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা যেটা চাই যে জুলাই ব্যবসার মূল মানে যদি এটা ব্যবসা হয় তাহলে তো মুনাফা থাকবে। তাহলে মুনাফাটা কি? আমরা দেখলাম যে এখানে এমপি হওয়াটাকে মুনাফা হিসেবে অনেকে নির্দেশ করতে চান। তাহলে মন্ত্রী হওয়াটা তাহলে বড় মুনাফা। যারা মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, যারা বড় বড় দায়িত্ব পেয়েছেন, সরকার চলবে না, মন্ত্রী না হলে সরকার না, আমার কোনোটাতেই আপত্তি নেই। কিন্তু যদি ব্যবসা নিয়ে মানে জুলাইয়ের উপরেই তো পুরো পার্লামেন্ট, আপনার স্ট্রাকচার সবকিছু দাঁড়ানো, কিন্তু কখন বলা হয় যে জুলাইকে বিএনপি ওন করছে না, কারণ আপনি যে প্রসেসে আরোহণ করেছেন সেই প্রসেসটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে থাকেন সার্বক্ষণিক। প্রাতিষ্ঠানিক রিফর্মগুলো যে আমাদের প্রয়োজন, আমরা কাদেরকে দিয়ে প্রাতিষ্ঠানিক রিফর্ম করব? মীর শাহে আলমদের দিয়ে, যাদেরকে দিয়ে আসলে ওই উপজেলার নাম পরিবর্তন হয়ে যায় এবং সেটাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় সবার মধ্যে। সমাধান করেছে, এরকম সমাধান মানে ফায়ার ফাইটিং করতে থাকতে হবে। সরকারের ভিতরে তো দুই একটা ছোট ছোট এলিমেন্ট থাকবেই, তার মানে তো পুরো সরকারকে তো আপনি দোষী করতে পারেন। জুলাই ব্যবসা বিএনপিও করুক, অসুবিধা নেই। ব্যবসা তো অলরেডি করেছে বিএনপি, ব্যবসা অলরেডি করেছে, কারণ যদি এই ব্যবসা না করতো তাহলে মন্ত্রী হতে পারতেন না কেউ। আপনি যেটা বললেন এই পার্লামেন্টে কেউ মন্ত্রী লাগবে না দেশে, কি বলেন আপনি? আমি একটু নারিনের কাছে আসি। জুলাই আপনি মানে ধরেন আমি বলি বিএনপির ডাকে আন্দোলনে নেমেছে, এটা কি তাহলে গত 15 বছর ঘটতো না? 28 অক্টোবর কি বিএনপি? আচ্ছা 28 অক্টোবর কি বিএনপি? শুনেন, ওই আন্দোলনটা শুধু এনসিপি ডাকে ছিল না, এটা পার্টি ছিল না। আমি তো আপনাকে সেটাই বলছি, এখানে যদি জামাত এনসিপি হতো আমি আপনাকে বলছি। আচ্ছা আমি নারিনের একটু বক্তব্য শুনি, লাস্ট লাইনটা বলে দেই যে এই রাজনৈতিক দলগুলোর ডাকে যদি মানুষ নামার অভ্যস্ত থাকতো, রাজনৈতিক দলগুলোর উপরে যদি মানুষের ভরসা থাকতো, তাহলে এই এত মানুষের হত্যার মধ্য দিয়ে এবং সিভিলিয়ান হত্যার মধ্য দিয়ে এই জুলাই সংগঠিত হতো না। এই জুলাইয়ের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দল এটার দায় নিতে চাননি। তখন বলেছেন, যখন জুলাই চলমান বলেছেন এটার মধ্যে আমরা সম্পৃক্ত নই, এটা সত্য ছিল।
আসলেই তারা সম্পৃক্ত ছিলেন না। একজন মন্ত্রীকে নিয়ে কথা বলেন, কিন্তু তার পরবর্তীতে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, বা ওই মন্ত্রী নিজেই, উনাকে যখন বলা হয়েছে যে সবচেয়ে বেশি এখন হচ্ছে বগুড়াতে বরাদ্দ কোথায় হয়? বরাদ্দ কোথায় হয়, লিস্টে দেখা গেছে এটা আসলে নাম্বার 16। আমি এগুলো যুক্তির মধ্যেও যেতে চাই না, কিন্তু এই যে ধরেন সামান্তা যেসব শিশুদের কথা বললেন, বা এই যে যখনই এটা কিন্তু জুলাই চেতনা, মুক্তাদির বলছেন যে চেতনা না আকাঙ্ক্ষা, আপনি যে নামেই দেন না কেন, এইটার পরিপন্থীটা কখন হয়ে যায় জানেন? যখন আপনি একটি নির্দিষ্ট দলকে দাঁড় করিয়ে দেন যে এই দল আসলে কিছু করে নাই। যেমন সামান্তা বলছেন যে জামাত, বিএনপির ডাকে কিছু হয় নাই 28শে অক্টোবর। সামান্তারা ভুলে যায় যে এই বিএনপি সেই বিএনপি, যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে। কিন্তু সামান্তার দলে যারা আছেন তারা কিন্তু এমন একটি দলের ছায়াতলে যে বাংলাদেশের রাজনীতিতে সব সময় ভালো অবস্থানে ছিল। এটা কিন্তু হয়েছে। আপনি সামান্তার দলের বড় বড় টপ নেতারা যারা আছেন, বা সামান্তারা খুব ভালো করে জানেন যে যারা সংসদে গেছেন, যাদের 6 জন, তাদের মধ্যে একটি রিপোর্ট বের হচ্ছে না 5 জনই হচ্ছেন শিবিরের কর্মী ছিলেন তো তাহলে মানে, এবং তারা কিন্তু শিবির নামে ছিলেন না, তারা অন্য নামে ছিলেন। সার্জিস আলম অন্য নামে ছিলেন, তারা তো ছিলেন। তো তার মানে হচ্ছে কি, কিন্তু বিএনপির যে মানুষটি ছিলেন সে তো বিএনপি নামেই ছিল। এখন অনেক কিছু সামান্তা বললেন, সামান্তাকে এই কথাটি বলেছেন যে হান্নান মাসুদের জন্য ফেরি মাঝপথে যে ফেরত এসছে, এগুলা কি পরিবর্তনের কোনো জায়গা না? এটা তো পরিবর্তনের জায়গা। হান্নান মাসুদের ওয়াইফ আবার বলেছেন যে আমার হাজবেন্ডকে দেখে স্বপ্রণোদিতভাবে ফেরত এসছেন। তাহলে সামান্তারা যখন এই কথাগুলো বলবেন, বড় কথা বলার আগে ছোট জায়গাতে হাত দেওয়া। দেখেন বিএনপিকে নিয়ে যখন কথা হয়, সামান্তার দলের একজন খুব তর্কবাগীশ একজন আছেন না, যিনি খুব সুন্দর অশ্লীল এবং মানে নতুন নতুন শব্দ দিয়ে কথা বলেন, যিনি সেদিন বলেছেন যে আপনাকে প্রেম করার জন্য প্রধানমন্ত্রী বানানো হয় নাই, কিন্তু প্রেম বা ভালোবাসা যে একটা বেসিক জায়গা, মানে উনারা এই প্রেমকে ঠিক ওইভাবে নেন না, কিন্তু 510 নম্বর রুমে না 501 নম্বর রুমে যে প্রেম হয় সেটাকে আবার বৈধতা দেয়। হ্যাঁ, তো তাহলে ওই রকম জায়গা থেকে আপনি যখন কথা বলবেন, 501 10 আর 1 একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো 501কে বৈধতা দিচ্ছেন, কিন্তু অন্য বৈধ প্রেমকে আপনি বলছেন যে ভালোবাসা রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর, এবং এটা আমাদের প্রধানমন্ত্রীকে দেখলে বোঝা যায়। তাহলে আপনার হচ্ছে বিএনপিকে নিয়ে যখন সামান্তাদের দলরা এই ধরনের কথা বলেন, বা যার কথা বলছিলাম যে খুবই বাকপটু, তিনি কিন্তু এটাও বলেছেন যে আপনাকে কিভাবে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল, বা সেইভাবে মানে কথায় কথায় কিন্তু উনাকে লন্ডনের এই কথাটা বলা হয়, উনাকে যে ফিজিক্যালি টর্চার হয়েছেন উনি সেটাকে বলে। এটা কি একটা মানবিক রাষ্ট্র হতে পারে? জনাব তারেক রহমান কি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন স্বইচ্ছায়? বাংলাদেশে তো উনি স্বইচ্ছায় চলে যাননি, উনি যেতে বাধ্য হয়েছেন। আজকে আমার খুবই পছন্দের ছোট ভাই রাশেদ খান নিয়োগ পেয়েছেন, উনি থাকলে ভালো হতো রাজনৈতিক উপদেষ্টা পদে। অসংখ্য ধান খেতে শুয়ে কাটানো এবং এই যে মর্মান্তিক জীবনযাপন করা অসংখ্য বিএনপি ত্যাগী নেতা কর্মীদের মনের অবস্থা কি আজকে? সেটা বিএনপি বুঝবে। সরকারি দলের মানে এটা কি গণতান্ত্রিক আলাপ হলো মোস্তফা ভাই? আমাকে ইন্টারাপ্ট করেন, আমি আপনাদের কারো কথা ইন্টারাপ্ট করি না কাইন্ডলি। আমি জুনিয়র হতে পারি, কিন্তু অন্তত আমাকে সময়টা দিতে হবে। আমি বলছি যে আপনি যখন বললেন যে এটা তো আপনার হেডেক না, আমি তো বিরোধী দল এবং আমি দেশের নাগরিক, সরকারি দল কি করছে এটা নিয়ে আমার হেডেক থাকবে না তো কার হেডেক থাকবে? আমি তো অবশ্যই কথা বলবো কিভাবে একটা পার্টি চলবে। এখন যদি আমি বলি যে এই মানে এই যে চ্যানেলিং, এই চ্যানেলিংটা একটা পলিটিক্যাল পার্টি পর্যন্ত যাবে, পার্টির অনুদানে চলে, দলের কর্মীদের চাঁদাও চলে, সদস্যদের চাঁদায়ও চলে। মানে বিএনপির ক্ষেত্রে চাঁদায় চলে, আর অন্য কারো ক্ষেত্রে এটা চাঁদায় চলে, এটা গ্রহণযোগ্য না। বিএনপি চাঁদা দেয়, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা যে ক্রাউড ফান্ডিং বলছেন, এই ক্রাউড ফান্ডিং যে কোত্থেকে আসছে এত টাকা, এবং সেটার কোনো হিসাব আপনারা দিচ্ছেন? এনসিপি কে জবাব দিতে হবে। কিন্তু আমি একটা কথা বলে দিই, জি বলেন, যারা আগে পার্টি ফর্ম করেছে তাদেরকে আগে জবাব দিতে হবে। 1941 সালে গঠিত হয়েছে জামাত, তাদেরকে আগে জবাব দিতে হবে। তারপরে গঠিত হয়েছে বিএনপি, তাদেরকে তারপরে জবাব দিতে হবে। সবার শেষে এখন পর্যন্ত জন্ম নিয়েছে এনসিপি, তাদেরকে জবাব দিতে হবে। এইগুলো মেইন স্ট্রিম। এখন আসেন মেইন স্ট্রিম না, এরকম অসংখ্য পার্টি আছে, কিভাবে চলছে? কারণ এখানে এজেন্সি দিয়ে পার্টি তৈরি করা হয়, এটা সত্য। তাহলে তাদের ফান্ডিং সম্পর্কে আমরা কেন জানতে চাইবো না? অবশ্যই জানতে চাই। 33টা দল নিয়ে আমার কেন ঐক্যমত্য কমিশনে বসতে হইলো, এটা আমার প্রশ্ন। 33টা দল কোন কোন জায়গায় আমাদের পলিটিক্স ইম্পর্টেন্ট, এটা আমার প্রশ্ন। তখন আপনার দলের বড় বড় নেতারাই তো সরকারে ছিল, তাদের কাছে জিজ্ঞেস করলেই তো আপনি পেতে পারেন। মানে ঐক্যমত্য কমিশনে ছিল, ঐক্যমত্য সরকারে ছিল আমার নেতা না, আসিফ ছিলেন তখন, আপনার
দলের নেতা। আমি বলছি ঐক্যমত্য কমিশনে কেন কিন্তু 33টা দল সরকারে তো বসবে? ছিলেন, এটা তারা তো জানে। সামান্তা বলছিলেন যে এরকম পুরানো দলকে আগে দিতে হবে, জামাত ইসলাম, তারপর বিএনপি, তারপর সামান্তা। আমি এটা বিশ্বাস করি না। কেন করি না জানেন? কারণ সামান্তার আমাদের স্বপ্ন দেখেছে নতুন বন্দোবস্ত, সামান্তার সবকিছু নতুন করলেন। আপনি দেখেছেন হোয়াইট বোর্ডের সামনে যে খেজুরের হিসাব দিচ্ছে, এগুলো তো আমরা আগে কোনোদিন কোনো দলকে দেখি নাই। উনারা যা যা বলেছেন সবই নতুন। তাহলে সবই যদি নতুন হয়, তাহলে পুরান দলকে কেন আগে দিতে হবে? নতুন দল দিয়ে আমাদের দেখাক না, তাই না? এবং বড় দল চালাতে টাকা লাগে এবং পার্টি চালাতে টাকা লাগে, সেইটা যদি সামান্তার মতো নেত্রী ধর মিডিয়াতে এসে বলেন এবং পার্টি চালাতে টাকা কিভাবে জোগাড় হবে, কি হবে, সেটা স্বচ্ছতা নিয়ে যদি সামান্তা কথা না বলেন, তাহলে তো খুবই দুঃখজনক। কারণ বিএনপির কাছে আপনি এটা চান, কোনো অসুবিধা নেই। আমরা চাই প্রত্যেকটি দল এই জায়গাগুলোতে ক্লিয়ার থাকবে। বিএনপি ধরেন প্রতারকের দল হতে পারে, চাঁদাবাজের দল হতে পারে, তাকেও এই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এখন আপনি যেটা বলেছেন যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা, আপনি গত 5 মাসে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ধরেন যিনি ফুটপাতে আছেন বা যিনি মুদির দোকান চালান বা একজন রিকশাওয়ালা, তিনি কি সংবিধান সংস্কার না সংশোধন নিয়ে কোনো কথা বলেছেন? আমার মনে হয় না। কারণ বাংলাদেশে দেখেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যা যা গেছে এবং কোনো সব কিছু কিন্তু বিএনপির উপর আরোপিত। যেমন ইরান ওয়ার, আপনি যুদ্ধটার কথা বলতে পারেন, হামের কথা বলতে পারেন, বন্যা একটা এই মুহূর্তে ক্রাইসিস, এগুলো কিন্তু সবই বিএনপির উপর আরোপিত। এখনকার মানুষের কথা কি, যে আপনার দ্রব্যমূল্য, আপনি কেমন করে বেঁচে আছেন, জীবনের নিরাপত্তা, সেইগুলো মানুষ আসলে এখন আর সংসদের ভেতরে কে কি সংস্কার সংশোধন এগুলো নিয়ে বলছে। আমি রোমিওর সাথে একেবারেই একমত, যেগুলো আমরা কখনোই দেয়ালে দেখি নাই, এগুলো এসছে এবং এগুলো হচ্ছে রাজনৈতিক এজেন্ডা। তবে আমি এটা বিশ্বাস করতে চাই এই কারণে যে দেখেন, সামান্তারা যতই বলুক না কেন, বিএনপি তো একটি পোড় খাওয়া দল, হ্যাঁ, এবং সেই পোড় খাওয়া দলের যিনি এখন হাল ধরেছেন, তার মতো পোড় খাওয়া তো আসলেই কম আছে। এবং এই পরিবারটা, জিয়া পরিবার, বাংলাদেশের একমাত্র পরিবার আমি বলবো এই মুহূর্তে যারা এই ধরনের নিষ্পেষণের ভেতর দিয়ে গেছেন। দেখেন বেগম খালেদা জিয়া, উনাকে যদি বলেন এতদিন শুনেছেন আপনি এতিমের টাকা মেরে খেয়েছে, সেদিন শুনি যে উনি নাকি বেতনের টাকা সব এতিমখানায় দিয়ে দিতেন। কি অদ্ভুত একটা কথা না? তো তাহলে এই ন্যারেটিভ যারা চেঞ্জ করলো, গত 17 বছর বিএনপিকে যারা রাজাকারের দল বানালো, এতিমের টাকা মেরে খাওয়ার দল বানালো, যে নিষ্পেষণের ভেতর দিয়ে এই দলটি গেছে, আমি বিশ্বাস করি যে এই দলের ওই রিয়েলাইজেশনটুকু এসছে যেটা আপনি জনাব তারেক রহমানের ব্যক্তিগত জীবনযাপন থেকে দেখতে পারেন, তার পারিবারিক ভালোবাসা থেকে শুরু করে তার নিজের গাড়ি চালানো। আমি এটা মনে করি যে অনেকের কাছে এটা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু আপনি যখন একটা জিনিস শুরু করবেন, আশেপাশের মানুষের কাছে সেই রিফ্লেকশন, তার আশেপাশে যারা আছে, আপনি এই মুহূর্তে না দেখলেও আমি মনে করি ভালো জিনিস বা ভালোবাসা রেসিপ্রোকাল, আপনি যেটা করবেন বারবার বেড়ে যাবে। এই বিএনপি সরকার সবচাইতে উর্বর সময়ে ক্ষমতা নিয়েছে, সেটা হচ্ছে যে এত পরিমাণ সাহায্যমূলক অবস্থান প্রত্যেকটা নাগরিক এবং পলিটিশিয়ানের পক্ষ থেকে, এইটা আসলে অন্য কোনো সরকার, কোনো দল কখনোই তার ভাগ্যে এটা জোটেনি। তো বিএনপির উচিত এটাকে সর্বোচ্চ কাজে লাগানো। সনদের ব্যাপারে তার হওয়া উচিত সংবিধান সংস্কার, যে এই জায়গায় আমি একটু বলি, আমাদের এক্সপেকটেশন মিনিমাইজ করা, এটা বিএনপির উচিত হচ্ছে না। আমরা প্রথমে ছিলাম যে আমরা পুরো দেশ সংস্কার করে ফেলবো, সবকিছু পরিবর্তন করে ফেলবো, সেটাকে সংস্কার কমিশনের মধ্যে ঢুকানো হলো। সেখান থেকে এটা গেল ঐক্যমত্য কমিশনে, সেখানে মাত্র 4টা সংস্কার কমিশন ছিল। তারপরে এটা গেল একটা ছোট্ট জুলাই সনদে, এবং এটা সালাউদ্দিন আহমেদি বললেন যে এটা গণভোটে নিতে হবে, সবাই এগ্রি করলো, যদিও আমরা বলেছিলাম গণপরিষদ নির্বাচন। এখন বোঝা যাচ্ছে গণপরিষদ নির্বাচন সবচেয়ে স্থায়ী একটা পদ্ধতি হতে পারতো। এখন এসে এইটাকে, তাও সংবিধান সংস্কার পরিষদের মধ্যে আর সীমাবদ্ধ নাই, সেটা চলে গেলে এখন সংবিধান সংশোধন কমিটি, আমাদের হাতে আর সময়, এবং সংশোধন কমিটির আলাপগুলো কিন্তু পার্লামেন্টে হবে না, এটা হবে একটা ক্লোজ ডোর মিটিং। সো বাংলাদেশের জনগণ দেখতে পাবে না সংবিধান সংস্কারের ব্যাপারে আসলে কি ভূমিকা পালন করছে সরকার। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আমার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে